ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার। সে পেয়েছে এগ্রিগেটে 696, পার্সেন্টেজ 99.43%। ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর। সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, সেখান থেকে অনুভব বিশ্বাস 694 পেয়েছে, 99.14%। সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুল, সৌম্য পাল 694, 99.14%। এরপরে থার্ড র্যাঙ্কে আসছি। থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া, ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে 693, পার্সেন্টেজ হচ্ছে 99, তার র্যাঙ্ক থার্ড। ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে পূর্ব বর্ধমান নিরোল হাই স্কুল, মোহাম্মদ সালিম 692 পেয়েছে, 96.86%, ফোর্থ র্যাঙ্ক। পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন, সুপ্রতীক মান্না 692 পেয়েছে, 98.86%। ফিফথ র্যাঙ্কে আসছি। ফিফথ র্যাঙ্কে চারজন আছেন হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন, সিনচাং নন্দী 691 পেয়েছে, 98.71%। ফিফথ র্যাঙ্কে আরেকজন হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, চৌধুরী মোহাম্মদ আসিফ 691 পেয়েছে, 98.71%। হুগলি জেলারই ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, দীপ্তজিৎ ঘোষ 691, 98.71%। দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, সৌমিত্র করণ 691 পেয়েছে, 98.71%, ফিফথ র্যাঙ্ক। দর্শক, আজকে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, মেরিট লিস্ট শুনছিলেন, পঞ্চম স্থান পর্যন্ত শোনালাম। আসলে 1 থেকে 10 মেরিট লিস্ট, মানে 1 থেকে 10 হলেও সংখ্যাটা এত, এটা পুরো শেষ করতে গেলে অনেকটা সময় লাগবে। 66 জন, 66 জন প্রথম 10-এ মাধ্যমিকে। সেজন্য পুরোটা মানে ওনার মুখ থেকে শোনালাম না, আমি একটু তাড়াতাড়ি করে পড়ে দিই। ষষ্ঠ স্থানে আছেন অউঞ্জ দে ফালাকাটা হাই স্কুল, আর আরো মানে ষষ্ঠ স্থানে 5 জন। তারপরে হচ্ছে জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় বিবেকানন্দ শিক্ষা নিকেতন, তারপরে রুদ্র নীল মাসন্ত গোরাশোলে মুরলীধর হাই স্কুল বাঁকুড়া, আগের স্কুলটা কোথাকার বলতে পারবো না, লেখা নেই। অঙ্কন মন্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল,
অভ্রদীপ মণ্ডল সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, এটা হলো ষষ্ঠ। তারপরে সেভেন্থ দেবার্গ দেবার্গ দাস ফালাকাটা হাই স্কুল, অঙ্কন বসাক গঙ্গারাম হাই স্কুল, অরিত্রা দে বিবেকানন্দ শিক্ষা নিকেতন, এটা কোন জায়গার লেখা নেই। আচ্ছা, আরো একজন দেবাদ্রিতা চক্রবর্তী বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তারপরে আর একজন সৌরিন রায় অমরগড় হাই স্কুল, এটা হলো সাতের। আচ্ছা, এবারে আটে অষ্টমে অনেকজন আছেন। অষ্টমে আছেন কতজন দেখি আগে, 16 জন, মানে 8th। অনির্বাণ দেবনাথ তুফানগঞ্জ, সত্যম সাহা রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির, আসিফ মেহবুব জয়নপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ ইনজামামুল হক টার্গেট পয়েন্ট স্কুল, এটা কোথাকার কোন জেলা মানে বলা যাচ্ছে না, সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, অরিত্র সাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, শুভ্রা সিংহ মহাপাত্র বিবেকানন্দ শিক্ষা নিকেতন, অরিজিৎ মন্ডল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন একই স্কুল, শ্রীজয়ী ঘোষ নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, পাপড়ি মন্ডল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, সৌপ্তিক মুখোপাধ্যায় কংসাবতী শিশু বিদ্যালয়, উদিতা রায় বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, অরিত্র সাঁতরা মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়, পুষ্পক রত্নম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, অবন্তিকা রায় রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। অষ্টমে হলো। এবার নবমে তো অনেকে আছেন, 14 জন আছেন, ফটাফট পড়তে হবে। দেবাঙ্কন দাস তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল, মৃন্ময় বসাক কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়, অনিক সরকার বালুরঘাট হাই স্কুল, অরিত্র মন্ডল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, দিশা ঘোষ দুবরাজপুর শ্রী শ্রী সারদাময়ী বিদ্যা মন্দির। আবার কি যাই হোক দেখে নেবেন দর্শক। ও 6 নম্বর টাকা ঢুকে গেছে, ময়ূক বসু, হ্যাঁ ময়ূক বসু কাকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়। আচ্ছা, পরমব্রত মন্ডল বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়, অয়ান নাগ কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল, অঙ্কুশ জানা বেলদা গঙ্গাধর একাডেমি, দ্যুতিময় মন্ডল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, ঐশিক জানা কন্টাই মডেল ইনস্টিটিউট, তারপরে প্রজ্জ্বল দাস শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল, অনিশ দাস প্রফুল্লনগর বিদ্যা মন্দির, তানাজ সুলতানা জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়। আমি এই নামগুলো একটু জোর দিয়ে পড়ছি, আমি পরে আসছি ব্যাখ্যাতে। এবার দশমে কতজন আছেন? 16 জন। ওয়েট, কৌস্তব সরকার রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়, আমিনা বানু মোজামপুর গার্লস হাই স্কুল, উবে সাদাফ সুজাপুর উচ্চ বিদ্যালয়, প্রিয়ম পাল বিবেকানন্দ শিক্ষা নিকেতন, তারপরে তুহিন হালদা বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, দেবায়ন ঘোষ কোটাসুর উচ্চ বিদ্যালয়, এসকে আরিফ মন্ডল গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়, সম্যক দাস নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, স্বাগত সরকার কাশেমনগর বিএনটিপি হাই স্কুল, অয়ন্তিকা সামন্ত চিরাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবিথি, সমন্বয় দাস তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বিশ্রুত সামন্ত, বাপরে বাপ, বিশ্রুত সামন্ত ধনশ্রী কেশি উচ্চ বিদ্যালয়, সায়ন বেজ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন, সোহম সাঁতরা মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়, সৌভিক দিন্দা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, রাহুল রিকটিয়াজ মজিলপুর JM ট্রেনিং স্কুল। হাঁপিয়ে যাওয়ার মতো, 66 জন টোটাল। কিন্তু দর্শক, আমি যে ওনাদের কাছ থেকে শুনলেন এবং আমি যেগুলো পড়লাম, এর মধ্যে মুসলিম ছেলে কটা? যদিও ছাত্রদের
ধর্ম দেখা ঠিক না, কিন্তু আমি একটা অন্য ব্যাখ্যাতে আসার জন্য কথাটা বলছি। মুসলিম কজন? 7-8 জন নাকি 7 জনের মতো লাগলো, 7 জনের মতো লাগলো। উনি তো পড়লেন মোহাম্মদ সেলিম চতুর্থ, তারপরে পঞ্চমে নেই, হ্যাঁ না, পঞ্চমে একজন চৌধুরী মোহাম্মদ আসিফ, 2 জন, তারপরে তারপরে অষ্টমে আসিফ মেহবুব আর মোহাম্মদ ইনজামামুল হক, নামটাও বেশ টাকা হয়েছে। তাহলে 4 জন, 4 জন। আর এদিকে 4 জন। আচ্ছা, এবারে নবমে হচ্ছে তানাজ সুলতানা, নবমে, আমিনা বানু দশমে। আচ্ছা, উবের সাদাফ মনে হচ্ছে মুসলিম, তার মানে কত, 7 জন হলো উবের সাদাফকে নিয়ে। আর কেউ আছেন? SK আরিফ, 8 জনের মতো লাগছে, 17 জন। 66 জনের মধ্যে 7-8 জন হচ্ছেন মুসলিম ছেলে। আমি এই জন্যই বলছি দর্শক, যে মারামারিতে কারা এগিয়ে? মুসলিম। ভোট লুটে কারা এগিয়ে? মুসলিম। সরকারকে ক্ষমতায় আনার বা রাখার ক্ষেত্রে কারা এগিয়ে? মুসলিম। আর পড়াশোনাতে মেরিট লিস্টে কারা এগিয়ে? অন্যরা। মুসলিম পিছিয়ে, সব থেকে পিছিয়ে। এই হচ্ছে তফাৎ। আমি এই প্রসঙ্গে হুমায়ুন কবিরের বক্তব্যটা একটু শুনিয়ে দিই, যে মুসলিম ছেলেরা কি করে, মানে কোন কাজে ব্যস্ত থাকে, আর হিন্দুরা কি করে। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আপনারা আগেও শুনেওছিলেন, আমি আপনাদেরকে একটু জাস্ট আজকে আরেকবার শোনাই। উনি হিন্দু মুসলিম ভাগ করেছিলেন ভোটের দিনের কাদের কি কাজ, কি বলেছিলেন দর্শক শুনুন আগে। ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না। আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। সত্যি কথা, যারা অমুসলিম তারা এই অশান্তি, হাঙ্গামা, লুটতারাজ এগুলো কমই করেন। আর লুটপাট, ভোট লুট বা আরো অন্য কিছু, সেদিক দিয়ে দেখবেন এগিয়ে মুসলিম সমাজের ছেলেরা। এর এর একটা জ্বলন্ত প্রমাণ আপনারা পাবেন যদি জেলেতে যান। জেলে যতজন থাকেন বন্দি, তার ম্যাক্সিমাম দেখবেন মুসলিম। ঠিক ক্রাইম, অপরাধ সব মানে যোগ ব্যাপারটা, জেলে তো তারাই যাবেন, দেখবেন ম্যাক্সিমাম মুসলিম ছেলে। তার মানে কি দাঁড়ায়? যত অপকর্ম, দুষ্কর্ম, চুরি, ডাকাতি, চুরি, লুটতরাজ মুসলিম ছেলেরা করে। এই সব দিক দিয়ে এগিয়ে, কিন্তু এরাই আবার এই সরকারটাকে বারবার ক্ষমতাতে রাখছে, ফিরিয়ে ফিরিয়ে আনছে। আর দেখুন, যখন কম্পিটিশন হচ্ছে শিক্ষার নিরিখে, তখন পিছিয়ে। 66 জন প্রথম 10-এ, যেখানে পুরো সরকারটাকে রেখে দিচ্ছে এই সেকশনটা, তাদের নাম হচ্ছে মেরিট লিস্টে 66 জনের মধ্যে 7-8 জন। এই তফাৎ বললেন না, তফাৎ আছে। হুমায়ুন কবির এই এখানেও সেই তফাৎ, এখানেও তফাৎ। লুট, তারা যে ভোট বলছেন মুড়ি ঘুগনিকে ভোট করায়, কি ভোট করে? ভোট লুট করায়। তো সেই দিক দিয়ে মুসলিম সমাজের ছেলেরা এগিয়ে। আর যখন সত্যিকারের এগোনোর ব্যাপারটা দেখার চেষ্টা হয়, মেরিট, মেধা, পড়াশোনার নিরিখে, তখন সবার থেকে পিছিয়ে। আর যারা ওই ভোটের দিনে ভাত খেয়ে ঘুমায়, ভোটটা একটা উৎসবের মতো, ভোট দেবেন মানুষ, ওদিন ছুটির আমেজে ঘুমাবেন, আবার কি করবেন? ভোট করানোর দায়িত্ব তো কমিশন করাবে। তো সাধারণ মানুষের তো দরকার নেই, তারা ভোট দেবেন, পান্তা ভাত খান বা মাংস ভাত খান, খেয়ে ঘুমাবেন। এটাই তো গণতন্ত্রের উৎসব, এটাই তো হওয়া উচিত। তাদের চিন্তা ভাবনা ওই রকম, তাদের চিন্তা ভাবনা কনস্ট্রাকটিভ। সেই জন্য তারা এগিয়ে যাচ্ছে। আর যারা লুট করব, অপকর্ম করব, মানুষের অধিকারকে হরণ করব, তারা ওই রকম, তারা সারা জীবন ওই চোর ছাঁচর হিসেবেই থেকে যাবে। আর ওরা এগিয়ে যাবে, আর তুমি পিছিয়ে যাবে, তুমি চিৎকার করবে, আর তারপরে কেস খেয়ে জেলে ঢুকে পড়বে। মুসলিমদের 2 জায়গাতে বেশি দেখা যায়। একটা হচ্ছে সরকারি হাসপাতাল, দেখবেন ম্যাক্সিমাম মুসলিম।
দেখবেন কত কথা, কত অমক মানে বলা হচ্ছে। আর সরকারি হাসপাতালে তারা সেখানে ভর্তি। যাই হোক, আমি একটা অন্য কথা বলতে যাচ্ছিলাম, এখন আর এখানে বলছি না। তো এখানে কি মানে বোঝায় যে অর্থনৈতিক মানে পঙ্গু এই কমিউনিটি কতটা, সেটা প্রমাণ করে। কারণ পয়সা নেই, তাই সরকারি হাসপাতালে দ্বারস্থ তাদেরকে হতে হয়। আর অমুসলিম তাদের তুলনায় তারা আর্থিকভাবে সচ্ছল, তারা আরো বিকল্প উপায়ে তারা চিকিৎসা করেন। তাহলে আর্থিকভাবে পঙ্গু, এটা বুঝতে গেলে সরকারি হাসপাতাল যেতে হবে ম্যাক্সিমাম মুসলিম পেশেন্ট, আর জেলে যেতে হবে যে কতটা দুষ্কর্মের সঙ্গে যুক্ত এই কমিউনিটি, সেটা প্রমাণ পেতে। আর আর এই সব রেজাল্ট দেখলে পরিষ্কার হয়ে যাবে যে শিক্ষার দিক দিয়ে কতটা পিছিয়ে এই কমিউনিটি। কিন্তু তবুও এই কমিউনিটি জাগবে না, শুধু সুরসুরি দেবেন দিদি, এখানে সুরসুরি দেবেন, তাতেই একেবারে 2 হাত তুলে ভোট দিয়ে হামড়িকে একেবারে ভোট লুট করিয়ে দিদিকে জিতিয়ে সরকারে রাখবে। এই হচ্ছে সমস্যা। তো দর্শক, ভাববার সময় এসেছে, ভাবতে হবে এই কমিউনিটিকে। আমি কথাগুলো বলি বলে ওটাকে বলেন আমি মুসলিম বিরোধী, আসলে মুসলিম বিরোধী না। আমি চাই যে প্রকৃত মূল শিক্ষাতে আসুক এই কমিউনিটি। কিছু কিছু সেকশন চেষ্টা করেছে, চেষ্টা যে করেনি একেবারেই তা না। যেমন দেখবেন একটা ইনস্টিটিউশন মানে একটা সংস্থা, তারা একটা মিশন করেছে, এখনো আছে, আলামিন মিশন, নিশ্চয়ই জানবেন। আলামিন মিশন প্রথমে শুরু হয়েছিল হাওড়ার খলতপুরে, সেখান থেকে এখন ছড়িয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। খুব ভালো কাজ করেছেন নুরুল ইসলাম বলে ব্যক্তিটি, খুব ভালো কাজ করেছেন। ওনার মাধ্যমে প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার এই বাংলা থেকে কিন্তু বেরিয়েছেন প্রচুর। আলামিন মিশনের একটা বড় অবদান, অন্তত সামান্য একটা অংশ হলেও মুসলিম কমিউনিটির মূল স্রোতে এসছে। উনি আনিয়েছেন ওনার উদ্যোগের মাধ্যমে, আলামিন মিশনের মাধ্যমে, এবং তারপর ওটাকে দেখে আরো কিছু মিশন তৈরি হয়েছে। আমরা তো বলি এটাই তো হওয়া উচিত। রামকৃষ্ণ মিশন, ভাবুন তো, ওরা কি শুধু ধর্ম শিক্ষা নিয়ে পড়ে থাকে? ধর্মীয় যে ব্যাপারগুলো, সেগুলো শিক্ষা, যেগুলো যা রীতি পালন, সেগুলো তো হয়, তার সঙ্গে আধুনিক শিক্ষাতে জোর। সেই জন্য ওখান থেকে ছেলেমেয়েরা ভালো ভালো সব জায়গায় তারা চলে গেছেন। এবং মিশনে যারা আছেন অমুসলিম হিন্দু, তারাও খুব ওইদিকে ঝোঁকেন, ফলে তাদের ছেলেমেয়েরা খুব উন্নত জায়গায় চলে গেছেন। খ্রিস্টানদের দেখবেন সব মানে মিশনারি যে স্কুলগুলো আছে, দেখবেন কি মানে স্ট্যান্ডার্ড পড়াশোনা, ওর মাধ্যমে ছেলেমেয়েরা সব এগিয়ে যাচ্ছে। আর মুসলিম সমাজের পড়াশোনার জন্য কি রয়েছে? মাদ্রাসা। এক হচ্ছে খারেজি মাদ্রাসা, আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, যেখানে নিজেরাই পড়বো, নিজেদের মধ্যে কম্পিটিশন, নিজেরাই জাম করে পারবো, নিজেরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবো। আর যখন মূল স্রোতে কম্পিটিশন হবে, তখন পাত্তা পাবো না। এদের মাদ্রাসা বোর্ডের দেখবেন, মাদ্রাসা বোর্ড যে আছে সেখানে সরকারি, সেখানে সেখানে ওই আলিম ফাজিল সব আছে না, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, সবাই মুসলিম, সে তো হবেই মাদ্রাসা। কিন্তু মাদ্রাসার ছেলেরা যখন স্কুলে গিয়ে পড়াশোনা করতে ঢুকছে, খোঁজ নিয়ে দেখবেন তো কতজন কম্পিটিশনে থাকতে পারছে। খোঁজ নিয়ে দেখবেন, আমি জানি বলে কথাগুলো বলছি। মাদ্রাসা থেকে ধরুন মাধ্যমিক দেওয়া হয়েছে, মানে ক্লাস 10 পড়া হয়েছে, তারপর তারা স্কুলে গেল 11-এ পড়ার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করবেন তো যে ওখানে গিয়ে তারা কি দেখছে, অন্ধকার দেখছে না কি দেখছে, জিজ্ঞাসা করবেন। এতটাই তফাৎ পড়াশোনাতে। কারণটা কি? কারণটা একটাই, কম্পিটিশনের অভাব। যত কম্পিটিশন থাকবে না, তত তার মেধার উন্নতি ঘটবে। স্কুল লেভেল কি, সমস্ত সেকশনের ছেলেমেয়েরা আসছেন, টাফ কম্পিটিশন। তো একটা প্রতিযোগিতা সবসময় মানুষের গুণগত মান বৃদ্ধি করে, তাই না? প্রতিযোগিতা যখন কম্পিটিশন থাকবে না সর্বস্তরে, তার তার গুণগত মান বাড়বে। আর মাদ্রাসা মানে সব মুসলিম, এমনি মুসলিমরা পিছিয়ে, আবার নিজেদের মধ্যেই ব্যাপার, সুতরাং কম্পিটিশন সে অর্থে নেই। তো সেই জন্য গুণগত মান বাড়ার বা বৃদ্ধি করার ইচ্ছেও তাগিদও থাকে না। আমি তো ফার্স্ট হয়ে গেছেন, তুমি যে ওই সেকশনে গেলে কি হবে, সেটা তার তখন তো সে বুঝছে না। আমি তো এখানে থার্ড আছি, ফোর্থ আছি, মানে বিরাট রেজাল্ট। আর যখনই স্কুলের সঙ্গে ফেলে দেওয়া হচ্ছে একসঙ্গে 11-12-এ বা অন্য কম্পিটিশনে, জয়েন্ট এন্ট্রান্স বা অন্য কিছুতে, তখন পাত্তা পাচ্ছে না। সুতরাং কম্পিটিশন, প্রতিযোগিতা গুণগত মানকে বৃদ্ধি করে। সেই জন্য আমি বারবার বলছি, মূল স্রোতে এসো, আধুনিক শিক্ষাতে এসো, আরো ওই কম্পিটিশনে নিয়ে এসো, তাহলেই কিন্তু উন্নতি ঘটবে। তো আলামিন মিশনে মুসলিম সেকশনের ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করে, কিন্তু ওদের পরিকাঠামো, পড়াশোনা, গুণগত মান এবং লক্ষ্য আমি একটা কথা একবার জিজ্ঞাসা করেছিলাম আলামিন মিশনের যিনি প্রধান আছেন, নুরুল ইসলাম। আমি বলেছিলাম যে আচ্ছা, আপনি তো 11-12 পর্যন্ত পড়ানোর ব্যবস্থা করেছেন, 11-12, আজকে আমি অনেক কথা বলে ফেলছি, এটা দরকার আছে শোনা। আপনি এখানে কলেজ করছেন না কেন?
ধর আপনি মাধ্যমিক পর্যন্ত পড়াচ্ছেন, 11-12 পর্যন্ত পড়াচ্ছেন, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ট্রেনিং দিয়ে করাচ্ছেন, আপনি কলেজ কেন খুলছেন না? আমাকে একটা কথা বলেছিলেন, আমার ইন্টারভিউ একটা কথা বলেছিলেন, একটা সময় ইন্টারভিউ নিয়েছিলেন, একটা বলেছিলেন যে আমার কাজ হচ্ছে এই মুসলিম কমিউনিটি, মানে পিছিয়ে পড়া যে কমিউনিটি, তাদেরকে মূল স্রোতে ঠেলে দেওয়া। আমি যদি 11-12 এর পরেও আমি আমার আলাদা করে কলেজ করি, তাহলে তো আমি সে আলাদাই থেকে গেলাম। তাহলে ওদেরকে মূল স্রোতে কম্পিটিশনে কি করে পাঠাবো? সেই জন্য আমি এখান পর্যন্ত স্টপ করে দিচ্ছি। আমি 11-12 একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে চলে আসছি, যাতে করে ওরা ওই মাদ্রাসা বোর্ডের মতো পিছিয়ে থেকে শুরু করতে না পারে, যেন ওদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গিয়ে মূল স্রোতে মিশে টোটাল কম্পিটিশনে অংশ নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে পারে। আর আমি যখন এখান থেকে আমার নিজেরই একটা আবার মিশন কলেজ করব, তখন সেই নিজেদের মধ্যে কম্পিটিশন, নিজেদের মধ্যে ব্যাপারটা থেকে যাবে, তাহলে প্রতিযোগিতা থাকবে না, উন্নতি হবে না। সেই জন্য আমি 11-12 পর্যন্ত স্টপ করে দিচ্ছি, এখানেই কোচিং, এখানেই হয়ে এবার জয়েন্ট এন্ট্রান্স দাও বা অন্য মূল স্রোতে চলে যাও। আমার কাজ এই পিছিয়ে পড়ার সেকশনটাকে, যেহেতু ওরা ওদিকে হতে পারছে না, একটু আলাদা করে নার্সিং করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে মূল স্রোতে পাঠিয়ে দেওয়া। এবার তোমরা হাঁটতে শেখো। আমার খুব কথাটা ভালো লেগেছিল। সবসময় আলাদা আলাদা করে করলে হয় না, মূল স্রোতে মিশতে হবে, তবেই কম্পিটিশন আসবে এবং কম্পিটিশন মান বৃদ্ধি করবে। তো উনি চেষ্টা করেছেন অনেকটাই, মানে এই বাংলাতে যত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন মুসলিম সমাজের, বড় অবদান এই আলামিন মিশনের, সেটা বলতে কোনো দ্বিধা নেই। তো এরকম আরো হওয়া প্রয়োজন রয়েছে, মূল স্রোতে আসা প্রয়োজন রয়েছে, আধুনিক শিক্ষাতে আসা প্রয়োজন রয়েছে। ধর্মীয় কালচার সবাই করবেন, ধর্মীয় শিক্ষা সবাই শিখবেন, কেন শিখবেন না? হিন্দুরা কি ধর্মীয় শিক্ষা শিখছেন না মিশনে? সবাই শিখবেন, ধর্মীয় শিক্ষা শিখবেন, ধর্মীয় আচার পালন করবেন। কিন্তু ওটাই যদি আপনার এই দুনিয়াতে মুখ্য বিষয় হয়ে যায়, তাহলে আপনি যেগুলো দুনিয়াতে দরকার, এবং ধর্মে তো বলা আছে জ্ঞান অর্জন করো, সেই জায়গা থেকে আপনারা পারবেন না, পিছিয়ে যাবেন। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি। মূল স্রোতে আসুন, ধর্ম যে যার পালন করুন, আচার অনুষ্ঠান যা আছে পালন করুন, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে টোটাল কমিউনিটি পিছিয়ে যাবে, অন্যদের কাছে খারাপ চোখে ধরা পড়ছে, দেখতে তো পাচ্ছেন। সুতরাং শিক্ষার দিকে আসুন, চেতনা ফিরবে, তাহলে দেখবেন ওই নাশকতামূলক কাজকর্ম থেকে উন্নতি করার যে মানসিকতা, সেটা অনেক মানে সমৃদ্ধ হবে, সেটা অনেক বৃদ্ধি পাবে। দর্শক বলবেন যে রেজাল্ট হয়েছে, কেনই বা এই রাজ্যে মুসলিমদের আমরা সেই অর্থে দেখতে পাই না, কি অভাব, কিসের অভাব? অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।